হ্যালো 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 বাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছি সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে বেশি ভালো নাই, ঘুম হয় নাই। আহ, সারা রাত ধরে চিন্তা করছিলাম অনেক, কি কি আবল তাবল জিনিস পড়ায় একদম তোমাদের ঘুম হারাম করে দিব। এইসব চিন্তা করে রাতে ঘুমাই নেই, সকালে এসে ঘুমাইছি। আল্লাহ তালা বলতেছে, এই বাচ্চা শিশুদের ঘুম হারাম করার কথা তুই চিন্তা করছিস, দাঁড়া তোরে ঘুমাইতে দিব না। তো আমারই ঘুম হয় নাই। আমরা এটা থেকে কি শিক্ষা নিতে পারি? যে পরের জন্য গর্ত করিলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। বুঝছো? ভাবতেছি আজকে সারা রাত ধরে চিন্তা করবো তোমরা সবাই কিভাবে কোটিপতি হইতে পারো। তাহলে কালকে সকালে ঘুম থেকে উঠে যদি আমি কোটিপতি হয়ে যাই, হোয়াট এভার। তোমরা দ্রুত তোমাদের আত্মীয় স্বজনদেরকে মেনশন করে দাও। আমরা বেসিক্যালি এই ক্লাসটা পরপর 2 দিন হওয়ার কথা ছিল এবং এরকমই হওয়া উচিত, এবং রুটিনও এরকম ছিল। কিন্তু যেহেতু মাঝখানে আমাদের শবে বরাত পড়ে গেছে, শবে বরাতের জন্য আমাদের একটা ক্লাস শিডিউল পেছাইতে হয়েছে। এই জন্য আজকের এই ক্লাসটা আমরা দুপুরে নিচ্ছি। হ্যাঁ, ওকে। আজকে কোনো ইংরেজি ক্লাস নাই। আগের ক্লাসের সাথে এই ক্লাসের সম্পর্ক নাই। শুধু যখন কোশ্চেন সলভ করব শেষের দিকে ক্লাসের, তখন আগের ক্লাসের কিছু টপিক আসবে। বাট এখন এই মুহূর্তে তারপরে যেসব টপিক আসবে ওগুলো তুমি জানো, সো ক্লাস করা যাবে, কোনো প্যারা নেই, সমস্যা নেই। আগের ক্লাস না করলেও কোনো সমস্যা নেই, এই ক্লাস তুমি করতে পারবা। আগের ক্লাস না করলেও এই ক্লাস তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই। দেখো, কেমিস্ট্রি একটা দুইটা টপিকের জিনিস না। কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, মানে অন্যান্য সাবজেক্টের 4টা 5টা 6টা চ্যাপ্টারের মতো। সো এখানে আলাদা 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 অনেক কিছু আছে। আলাদা আলাদা ছোটো 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 সেগমেন্টে ভাগ করা অনেক কিছু আছে, যেখানে একটার সাথে আরেকটা তেমন সম্পর্ক নাই। টুকিটাকি সম্পর্ক থাকলে সেটা আমাদের ক্লাসে বলে দিতে হয়। সুতরাং তোমার এই ক্লাস তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। এখন ধরো তুমি যদি মনে করো যে তুমি এই ক্লাসটা পরে করবা, যেহেতু আগের ক্লাস করনি, ওই পরে আর পরের ক্লাসটা করা হবে না। পরে আর ক্লাসটা করা হবে না, তারপরে আগের আগের ক্লাসটাও মিস হইলো, এই ক্লাসটাও মিস হবে, এভাবে কন্টিনিউয়াসলি তোমার মিস হইতে হইতে পরীক্ষার আগের দিন দেখবা পাওয়ার প্লের সব ক্লাস তোমার জমা, সব ক্লাস জমা। তারপরে তারপরে যেটা হবে যে একদিনে তুমি সব ক্লাস করে পরীক্ষা দিতে যাবা। এই ধরনের প্রিপারেশন নিয়ে তুমি ভবিষ্যতে বুয়েটে চান্স পাবা কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কিনা জানি না, বা ঢাকা মেডিকেলে চান্স পাবা কিনা জানি না। তবে পাবনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা পাবনা যে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে, যেখানে সকল বুদ্ধিজীবীরা থাকে দেশের, সো ওই জায়গা থেকে তোমাকে তুলে নিয়ে যাবে। ওখান থেকে লোকজন এসে তোমাকে তুলে নিয়ে যাবে, যে একদিনে যখন তুমি সব কিছু পড়া পরীক্ষার হলে যাবা। সো এই ধরনের কাজ করা যাবে না। লাইভের ক্লাস লাইভেই করতে হবে, লাইভের ক্লাস লাইভেই করতে হবে, ঠিক আছে? এরপরে যেটা জমা থাকবে অবসর সময়ে, বা এই মুহূর্তে তোমাদের অবসর সময়ও কম, বাট এর মাঝখানেও ধরো সময় নিজেকে বের করে নিতে হবে, সময় বের করে নিতে হবে। আমি লাস্ট ক্লাসে একটা, আগেও কোনো দিন একটা ক্লাসে বলছিলাম যে পড়াশোনাটা তোমার নিজের, এটা কেউ করে দিয়ে যাবে না। আমরা তো ডেফিনেটলি না, আমরা তো কখনোই তোমার পড়া পড়ে দিয়ে যাব না। তোমার পরীক্ষা তো আমাদের দেওয়ার সুযোগ নেই। আমাদের কথা বাদ দাও, আমি এই উদাহরণটা আগেও একদিন দিয়েছিলাম যে তোমার বাবা মাও করবে না। তোমার আব্বা বা তোমার আম্মা কোনোদিন এসে বলছে যে বাবা তুমি উঠো, বাবা তুমি উঠো, আমি পড়ে দিচ্ছি? উল্টা ঝাড়ু, জুতা, হ্যাঁ, আরও হাতের কাছে যা যা ইনস্ট্রুমেন্ট থাকে, অ্যাপারেটাস থাকে, এগুলো নিয়ে আসে যে পড়াশোনা করতেছিস কিনা বল। তো যেখানে তোমার বাপ মাই বেমানি করে, সেখানে আমরা কারা? আমরা কে? সবার আগে তো ওনাদের প্রায়োরিটি, রাইট? তো নিজের কাজটা নিজের করতে হবে। এবার তুমি কিভাবে সময় বের করবা সেটা তোমার দায়িত্ব। তুমি দেখবা যে নর্মালি তুমি আজকে ঘুমাইছো, হ্যাঁ, সকালবেলা ধরো তোমার তাড়া নাই, তুমি 10টা বাজে অ্যালার্ম দিছো, দুপুরে কোনো কাজ নেই, দেখবা ওই ঘুম থেকে বেড থেকে উঠতে উঠতে তোমার 12টা বেজে যাবে, মাস্ট তোমার 12টা বেজে যাবে। ওই যেহেতু কাজ নাই আর একটু ঘুমাই, অ্যালার্মটা একটু অফ করি, আবার একটু ঘুমাই, তারপর একটু ফেসবুকটা দেখি, একটু রিলস দেখি, হ্যাঁ, এসব করতে করতে 12টা বেজে যায়। এটা তোমার একার লাইফ স্টাইল না, এটা আমাদের সবার লাইফ স্টাইল। আমরা এভাবে সময় নষ্ট করতে পছন্দ করি। কিন্তু তুমি ধরো কালকে তোমার একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, একটা প্রোগ্রাম আছে, ধরো তোমার বন্ধুর বিয়ে বা তোমার বান্ধবীর বিয়ে, তোমার কপালে তো বিয়ে নাই। কিংবা তোমার ধরো স্কুল কলেজের একটা ফাংশন আছে, একটা অনুষ্ঠান আছে, যেগুলোরে তুমি পড়াশোনার থেকে বেশি গুরুত্ব দাও, হ্যাঁ, ওই দিন দেখবা ঠিক সকাল 6টা বাজে তুমি অ্যালার্ম দিয়ে উঠে গেছো। পিকনিকের বাস ছাড়বে সকাল 6টায়, তুমি 4টা বাজে ওইটা তুমি মেকআপ করা শুরু করে দিছো।
কেন উঠো তখন? তুমি জিনিসটাকে সিরিয়াসলি নাও, ওই জিনিসটা তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট কাজ মনে হয়, যেটা পড়াশোনা হয় না। সো এখন পড়াশোনার বেলায় এসে ভাইয়া পড়ার সময় নাই, এই ক্লাসের প্রেশার, এই এই না, তুমি জিনিসটাকে ইম্পর্টেন্স দাওই না, তুমি জিনিসটাকে গুরুত্বই দিচ্ছ না। জিনিসটা যে তোমার ফার্স্ট প্রায়োরিটি, এটা তুমি এখন পর্যন্ত বুঝতেছই না। এটা বুঝবা ধরো পরীক্ষা এক্সামে ভবিষ্যতে অ্যাডমিশনের সব জায়গায় মারা খাওয়ার পর বুঝবা, কিন্তু তখন আর কামব্যাক দেওয়ার সুযোগ থাকবে না। সো কিভাবে সময় বের করবা নিজে জানো, নিজে সময় বের করো, বের করে পড়তে বসো, ঠিক আছে? সো লাইভের ক্লাস লাইভে করবা, আর যে ক্লাসগুলো জমা হবে এগুলো অবসর টাইমে সময় বের করে 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 ক্লাসগুলো 2x স্পিডে করে ফেলবা, ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা শুরু করি। আমাদের প্রথম সেগমেন্টে আমরা বেশ কিছু পড়াশোনা করেছিলাম কিসের উপরে? মৌলের পর্যাবৃত্ত ধর্মের উপরে, তাই না? আজকে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মের বাকি অংশগুলো করব। বাকি অংশগুলো করার পরে আমরা কোশ্চেন সলভ করব, ঠিক আছে? বাকি অংশগুলো করার পরে আমরা প্রশ্ন সলভ করব। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, এইখানে আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ই ফোর্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভার্সিটি বায়োলজি, আমাদের বন্দি পাঠশালা, তোমরা যাদের জার্নি আমাদের সাথেই হচ্ছে, একাডেমিক থেকে শুরু করে এই পর্যন্ত যারা আমাদের সাথেই আছো, আমাদের পড়ানোর স্টাইলের সাথে যারা অলরেডি খাপ খাইয়ে নিছো, তাদের জন্য আমাদের যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট এবং সাথে ভার্সিটি প্রিপারেশন একই সাথে নিতে চাও, নর্মালি যেটা হয় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং পরে ভার্সিটির জন্য আলাদা বায়োলজি খুঁজতে হয়, এই খুঁজতে হয়, সেই খুঁজতে হয়, এবং সবার কথা চিন্তা করে আমাদের যেটা ফোর্স সেটা ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজির একটা কম্বো কোর্স। এবং এখানে ক্লাস নেবে কে? এখানে ক্লাস নেবে দেখো, এদের নাম আমার মনে হয় না বলার দরকার আছে। হ্যাঁ, এখানে তোমার সৈকত ভাইয়া, আমাদের রাজীব ভাইয়া, চিন্ময় ভাইয়া আছে, এখানে রাতুল ভাইয়া, তারপর ফারদিন ভাইকে তোমরা অনেকেই হয়তো অনলাইনে একটু কম চেনো, বাট অফলাইনে ফারদিন ভাইয়ের স্টুডেন্ট যারা তারা জানে যে ফারদিন ভাই কেমন পড়ে এবং ফারদিন ভাই কী জিনিস। এবং এইখানে এই ক্লাসগুলো হচ্ছে তোমার বিস্তারিত একদম ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটির কি বলে কমপ্লিট প্রিপারেশনের ক্লাস। এর সাথে একটা সারপ্রাইজিং ক্লাস থাকবে, সেটা হচ্ছে কম্প্যাক্ট ক্লাস। তোমরা অনেকেই যারা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন এই টাইপের পড়াশোনা করতে চাও, তাদের জন্য আমরা নিয়ে আসবো কম্প্যাক্ট ক্লাস, যেখানে কেমিস্ট্রিতে কম্প্যাক্ট ক্লাসগুলো আমি নিব, ফিজিক্সে তোমাদের ইয়াসিন ভাইয়া নিবে, এবং ম্যাথে খুব সম্ভবত তোমাদের মাহির আসিফ ভাইয়া নিবে। বুঝতে পারছো? তো আমরা নিব কম্প্যাক্ট ক্লাস, আর এইখানে সব হচ্ছে বিস্তারিত ক্লাস। তো তুমি বিস্তারিত ক্লাস বলো, সেখানে ধরো তোমার সৈকত ভাইয়ের কেমিস্ট্রি ক্লাস এককভাবে, কম্প্যাক্ট ক্লাস আমার এককভাবে, তারপরে এইদিকে ধরো তোমাদের চিন্ময় ভাইয়া রাতুল ভাইয়ের কম্বো, রাজীব ভাই বায়োলজিতে একাই 100, আর কিছু লাগে না। এদিকে ফারদিন ভাইয়ের ম্যাথের ক্লাস আছে বিস্তারিত, এবং তোমাদের মাহির আসিফ ভাইয়া নিবে হচ্ছে কম্বো ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, আবার ফিজিক্সে ইয়াসিন ভাইয়ের কম্প্যাক্ট ক্লাস। সো যেদিকেই যাচ্ছ তুমি একক ক্লাস পাইতেছো, ঠিক আছে? তো এই কোর্সটা আমি বলতেছি না যে আজকে ক্লাস করে দৌড়ে যায় ভর্তি হও, না, তুমি আগে দেখো আমাদের এই ফোর্সের একটা গ্রুপ আছে, সেখানে কার্যক্রম দেখো। এখন থেকেই আমরা পড়াচ্ছি না, এখন থেকে গাইডলাইন দিচ্ছি যে তোমাদের এখন কি করা উচিত, কি করা উচিত না, এবং কোথায় ফোকাস করা উচিত। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা প্রাথমিকভাবে ক্লাস শুরু করব, যেগুলো দেখার জন্য তোমরা এখন জয়েন করতে পারো। সো হোপফুলি তোমাদের সাথে এই যাত্রাটা, যেহেতু ইন্টারমিডিয়েট রেজাল্ট দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ না। আমাদের একটা সময় ছিল যখন আমরা বুঝতাম না যে এই কলেজের পরীক্ষার পরে বা এইচএসসি পরীক্ষার ফাইনাল পরীক্ষার পরে অ্যাডমিশনের জার্নিটা কীরকম, কিন্তু এখন এটা অবভিয়াস সুস্পষ্ট যে অ্যাডমিশন পর্যন্ত সার্ভাইভ করতে না পারলে আলটিমেটলি কোনো কিছু ম্যাটার করে না। আমাদের এডুকেশনাল সিস্টেমটা এরকম। সেই জন্য সব কিছু আগে থেকে চিন্তা করতে হয়। বাকিটা তুমি বড় হয়েছো, তোমার জাজমেন্টাল অ্যাবিলিটি আছে, তুমি দেখবা, বুঝবা, তারপর তোমার ভর্তি হওয়ার ডিসিশন। ওকে, তো ঠিক আছে, ফোর্সের কথাবার্তা গেল, চলো আমরা পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। কি পড়বো? ডি ব্লক এলিমেন্টস। হ্যাঁ, তোমরা ওইটার আর্কাইভ ক্লাসগুলো পাবা কিনা? অবশ্যই আর্কাইভ ক্লাস পাবা, ডেফিনেটলি আর্কাইভ ক্লাস। এবং আর্কাইভ ক্লাসগুলো এরকম একক, আর ধরো আর্কাইভে তোমাদের সৈকত ভাইয়ের যে একক কোর্স ছিল সেখানে সব আর্কাইভ ক্লাস আছে, কোনো প্যারা নেই। আর্কাইভে বরং আরও অনেক বেশি কিছু পাবা, আই প্রমিস। ওকে, আসো ডি ব্লক মৌল। আমরা লাস্ট দিন আইডিয়া দিছিলাম যে ডি ব্লক মৌলতে কারা কারা আছে, তাই না? ডি ব্লক মৌলে কারা কারা আছে, ডি ব্লক মৌল। তো আমরা যদি একটু দেখি এইখানে, যদি আমরা পর্যায় সারণী দেখি, তাহলে এই যে হলুদ মার্ক করা যারা আছে এরা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। এবং ওই যে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজের এই থোরিয়াম বাদে বাকিগুলো কি এফ ব্লক মৌল, কিন্তু থোরিয়ামটা কি? থোরিয়াম হচ্ছে ডি ব্লক মৌল।
থোরিয়াম ডি ব্লক মৌল। তো এখান থেকে এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি ডি ব্লক এলিমেন্ট বা নিচের কোনটিকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারি। তো এখানে একটা ছোটখাটো কিছু কনফিউশন আছে, কোনটা ডি ব্লক কোনটা অবস্থান্তর, তাই না? তো আমরা একটু ধীরে ধীরে আগাচ্ছি, একটা করে আগাবো। এরপরে দেখো ডি ব্লক মৌল কারা। বেসিক্যালি ডি ব্লক মৌল বলতে মেজরিটি কোশ্চেন যেখান থেকে আসে সেটা হচ্ছে চতুর্থ পর্যায়ের ডি ব্লক মৌল, অর্থাৎ তোমরা যেগুলোকে চিনো 21 থেকে 30-এর মধ্যে যাদেরকে চিনো তোমরা, তো তাদের জন্য এই কবিতার লাইন এটা যে লিখছে তার আত্মার মাগফিরাত কামনা করি। কেমিস্ট্রিকে এত সুন্দরভাবে সাহিত্যিক ভাষায় প্রকাশ করার জন্য তাদেরকে ধন্যবাদ। তো এটা দেখো কি লিখছে, যে স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাব। ফের কবে মানে আবার কবে নিকা করতে যাবে, একবার নিকা করে তার শান্তি হয় নাই, আল্লাহ তারা হেদায়েত করুক। তো এটা দিয়ে আমরা কি কি বুঝতে পারি ভাইয়া, এখান থেকে কি কি আছে দেখো। স্কিনে মানে কি, স্ক্যান্ডিয়াম, তাই না? স্ক্যান্ডিয়াম, তিব্বত টাইটানিয়াম, ভ্যানিশিং ভ্যানাডিয়াম, ক্রিম ক্রোমিয়াম, মেখে ম্যাঙ্গানিজ, ফের আয়রন, কবে হচ্ছে কোবাল্ট, নিকা হচ্ছে তোমাদের স্বপ্ন নিকেল, আর করতে মানে হচ্ছে কপার, যাবে হচ্ছে জিঙ্ক। এদের পারমাণবিক সংখ্যা মোটামুটি আমরা জানি, এটা জানা থাকা লাগবে। যেমন স্ক্যান্ডিয়ামের কত, স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21, তাই না? টাইটানিয়ামের 22, ভ্যানাডিয়ামের 23, ক্রোমিয়ামের 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, কোবাল্ট 27, তারপর নিকেল হচ্ছে তোমার 28, কপার 29 এবং জিঙ্ক 30। ঠিক আছে, এইগুলা মোটামুটি তোমরা জানো। আসো এবার আমরা একটা অস্থির জিনিস পড়বো। এই অস্থির জিনিসটার নাম হচ্ছে অস্থির ইলেকট্রন। অস্থির জিনিসটার নাম কি? অস্থির জিনিসটার নাম হচ্ছে অস্থির ইলেকট্রন। এরা কারা ভাইয়া? এই অস্থির ইলেকট্রন কারা? অস্থির ইলেকট্রন হচ্ছে যারা বিজোড়, সিঙ্গেল, তোরা সিঙ্গেল, তোরা অস্থির, তোদের জীবনে কোনো স্থিতিশীলতা নাই, তাহলে যারা অস্থির কারা? যারা বেজোড় বা সিঙ্গেল, তাহলে সিঙ্গেলদের দেখলে আমরা কি বলবো? তারা হচ্ছে অস্থির ইলেকট্রন, তাই না? অস্থির ইলেকট্রন। এখন সিঙ্গেলদের বৈশিষ্ট্য কি? তোরা সিঙ্গেলরা কি করতে চাস? বন্ধন গঠন করতে চাস, তাই না? তাহলে যারা বিজোড় এবং যারা বন্ধন গঠন করতে চায়, তারা কি? তারা হচ্ছে অস্থির ইলেকট্রন। তাহলে অস্থির ইলেকট্রন কারা? যারা বিজোড়, সিঙ্গেল, ব্লাডি লুজার, এদের সাথে যারা বন্ধন গঠন করতে চায়, এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে অস্থির ইলেকট্রন। যেমন ধরো এই যে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখো 4s2 3d1, 4s2 3d1। তাহলে এই যে 3d1 এটা কি সিঙ্গেল, এবং সে কি করতে চাইবে? সে বন্ধন গঠন করতে চাইবে। তো এই যে সিঙ্গেল যেটা, এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের অস্থির ইলেকট্রন। তারপর দেখো টাইটানিয়াম D2 দুইটা আছে, তার হচ্ছে 2টা। তারপর ভ্যানাডিয়াম 3টা, ক্রোমিয়ামের একটা কেন ভাইয়া? ক্রোমিয়ামের তো এই যে এখানে একটা সিঙ্গেল আর এই 5টা, টোটাল 6টা হওয়ার কথা। কিন্তু ভাইয়া তোমরা জানো পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালগুলো অধিকতর সুস্থিতিশীল, তাই না? পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালগুলো অধিকতর সুস্থিতিশীল। এই যে D5, এই D5 অর্ধপূর্ণ এবং এটা কি? এটা হচ্ছে স্টেবল, স্থিতিশীল। এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে 4s অরবিটালে যে 4s1 ওইটাও তো স্থিতিশীল। 4s কি বলে এটাকে, সরি আমি ম্যাঙ্গানিজেরটাতে কেন লিখছি, আমি ক্রোমিয়ামেরটাতে লেখার দরকার ছিল, তাই না? ক্রোমিয়ামেরটাতে লেখার দরকার ছিল, ওইটা অবশ্য ঠিক আছে। এই যে ক্রোমিয়াম, তাহলে এটা কি? স্টেবল, স্থিতিশীল। তাহলে দেখো এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া 3d5 যদি স্টেবল হয় 4s1ও তো স্টেবল, এটা অর্ধপূর্ণ। কিন্তু তুমি দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে লাস্টে কত? 3s1। তো সোডিয়াম কি করে? ইজিলি ইলেকট্রন দান করে,
তাই না, বন্ধন গঠন করে। আর 4s অরবিটালটা কি আছে, কেন্দ্র থেকে অনেক দূরে আছে, তার মানে এই ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণটা কম। 4s মানে এর আগে কি আছে, এর আগে অনেক ইলেকট্রন আছে, শিল্ডিং ইফেক্ট আছে, অনেক কিছু লাস্ট দিন আমরা শিখেছিলাম, তাই না? তো অত জটিলতা আমরা যাব না, সহজভাবে চিন্তা করবো যে 4s1 মানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে এখানে, 4s1 সিঙ্গেল ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন, তার মানে এটা কি, এটা হচ্ছে অস্থির ইলেকট্রন। আর এই ইলেকট্রনটা কি করতে চায়, বন্ধন গঠন করতে চায়। কিন্তু 3d5 এটা একটা স্টেবল ফরমেশন, তোমরা জানো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস কেন হয়, এই স্টেবল ফরমেশনের জন্য, স্থিতিশীল অবস্থার জন্য। তো এটা যেহেতু স্থিতিশীল, এই জন্য এই 5টা বিজোড় থাকলেও এদেরকে আমরা কাউন্ট করব না। ক্লিয়ার? এরপরে আসো ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের এইটাই যে 3d5 স্টেবল, স্থিতিশীল, আর 4s2 এটাও স্টেবল, এটাও স্থিতিশীল, এই জন্য ম্যাঙ্গানিজের কত, 0। এখানে দেখো আয়রনের 4s2 কত, 4s2 স্টেবল, এটা স্টেবল, কিন্তু 3d6, 6 থেকে আমরা 4টা কেন নিলাম ভাইয়া, দেখো তো 3d6, হ্যাঁ 3d6, আমরা একটু ডি অরবিটালটা লিখি, 3d6 এই 1 2 3 4 5, 3d6, দেখো তো 3d6 যদি হয় তাহলে এই 1 2 3 4 5, এই যে 6, এই যে 6 ইলেকট্রন বিন্যাস আমরা এভাবে করি না, প্রথমে ধীরে ধীরে একটা একটা করে পূরণ করি, তারপর আবার জোড়া নির্ণয় করি। এখন এই প্রথম 2টা ছাড়া বাকি 4টা কি সিঙ্গেল। এখানে 6 দেখলেও 6টারে আবার ভাইবো না যে ভাই 6টা মানে 3 জোড়া, না, হুন্ডের নীতি পড়ছো না, হুন্ডের নীতি অনুযায়ী কি, প্রথমে সিঙ্গেল অবস্থায় ফিল আপ করবে, তারপর অতিরিক্ত থাকলে মিঙ্গেল হবে, জোড়া হবে, প্রথমে বিজোড় তারপরে জোর। ক্লিয়ার? তো এখানে জোর প্রথম বিজোড় কয়টা, 5টা, তারপর অতিরিক্ত একটা আছে 6টা, সেটা যদি এখানে বসাই তাহলে বিজোড় থাকে কয়টা, 4টা, এখানে বিজোড় থাকে কয়টা, 4টা। এই জন্য এইখানে আমার মান কত, এইখানে আমার মান হচ্ছে, অস্থির ইলেকট্রনের মান হচ্ছে 4। এরপর আসো কোবাল্ট, তাহলে দেখো 6টা হইলে যদি 4 হয়, 7টা হইলে এখানে আরেকটা ঘর ফিল আপ হবে, 3টা থাকবে, 8টা হইলে আরো একটা ঘর ফিল আপ হবে, 2টা থাকবে, হ্যাঁ। তারপরে দেখো কপার, কপারের ইলেকট্রন বিন্যাস কি, 4s1 3d10, এর মধ্যে 3d10 এটা কি, এটা তো স্টেবল, আর 4s1 এই যে এখানে দেখো যেটা 4s1 ছিল সেটা কত 1, আর এখানেও 4s1, তাহলে তার কত 1। আর জিঙ্কের 2টাই স্টেবল, এই জন্য তার অস্থির ইলেকট্রন 0। তাহলে এতক্ষণ ধরে আমরা কি পড়লাম, আমরা এতক্ষণ ধরে পড়লাম যে অস্থির ইলেকট্রন কিভাবে বের করে, অস্থির ইলেকট্রন কিভাবে বের করে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা শানে নজুল কি, এটা কেন নাজিল হয়েছে, এটা দিয়ে আমাদের উপকার কি, এই অস্থির ইলেকট্রন দিয়ে আমাদের উপকার কি? আমাদের একটা উপকার আছে, তার আগে আপনারা বলেন অস্থির ইলেকট্রনটা বুঝছেন কিনা, তারপরে আমরা শানে নজুলে যাচ্ছি। আমরা শানে নজুলে যাচ্ছি। অস্থির ইলেকট্রন বুঝছেন আপনারা? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার হইলে এবার আমরা অস্থির ইলেকট্রনের শানে নজুলে যাব, যে অস্থির ইলেকট্রন দিয়ে কি করে, অস্থির ইলেকট্রন দিয়ে কি করে। অস্থির ইলেকট্রন দিয়ে আমরা হচ্ছে এই ডি ব্লক মৌলের গলনাঙ্ক নির্ণয় করব। এই ডি ব্লক মৌলের গলনাঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এটা রিটেনে আসার মতো, রিটেন এক্সামে আসার মতো একটা টপিক, রিটেন এক্সামে আসার মতো একটা টপিক। হ্যাঁ, তো এখানে সম্পর্কটা কি ভাইয়া, সম্পর্কটা হচ্ছে দেখো, সম্পর্কটা হচ্ছে এই অস্থির ইলেকট্রন, এই অস্থির অস্থির ইলেকট্রন, অস্থির ইলেকট্রনটা কি, অস্থির ইলেকট্রন হচ্ছে গলনাঙ্কের সমানুপাতিক, অস্থির ইলেকট্রন ইজ প্রপোর্শনাল টু গলনাঙ্ক, অস্থির ইলেকট্রন ইজ প্রপোর্শনাল টু গলনাঙ্ক, গলনাঙ্ক। তাহলে অস্থির ইলেকট্রন যত বেশি হবে গলনাঙ্ক তত বেশি হবে, তাই না? খুবই সহজ, কিন্তু না, এখানেই শেষ না। তুমি কি পড়তেছো, কেমিস্ট্রি, সেখানে কি থাকা লাগবে, ব্যতিক্রম। এবং তুমি কি পড়তেছো, ডি ব্লক এলিমেন্ট, যত আল্লাহর দুনিয়া, যত আজাইরা জিনিস, এই যে পরিবর্তনশীল অবস্থান্তর মৌলগুলোর ক্ষেত্রে কি হয়, পরিবর্তনশীল জারণ অবস্থা, প্রভাবক রূপে কাজ করা, জটিল যৌগ গঠন করা, রঙিন যৌগ গঠন করা, ম্যাগনেটিজম, এত এত বিলকি জিলকি যারা করে, তারা কি একটা টপিক তোমাকে এত ইজিভাবে শিখতে দিবে? দিবে না। তাহলে এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা ছোট টার্ম তোমার পড়তে হবে, সেটা হচ্ছে এই গলনাঙ্ক আরেকটা জিনিসের সাথে সম্পর্ক আছে, এই গলনাঙ্ক আরেকটা জিনিসের সাথে সম্পর্ক আছে, সেটা হচ্ছে গলনাঙ্ক
গলনাঙ্ক ইজ প্রপোর্শনাল টু 1/1 জোর ইলেকট্রন, 1 জোর ইলেকট্রন ইন ডি ব্লক। বাংলিশে লিখলাম, হ্যাঁ, তোমার জাস্ট সম্পর্কটা বুঝলেই হবে, আর কিছু না। জোর ইলেকট্রন বা ইংরেজিতে লিখলে তো পেয়ার্ড ইলেকট্রন, তাহলে পুরোটা ইংরেজি লিখি, হ্যাঁ, যেহেতু ইংরেজি লিখছি, বা পুরোটাই বাংলায় লিখি, পেয়ার্ড ইলেকট্রন ইন ডি ব্লক, অথবা ডি ব্লকে জোর ইলেকট্রন। ডি ব্লকে বাংলায় লিখি তোমাদের জন্য, যেহেতু তোমরা পরীক্ষার হলে বাংলায় লিখবা, ডি ব্লকে জোর ইলেকট্রন সংখ্যা, জোর ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো এখানে আরেকটা সম্পর্ক দাঁড়াচ্ছে, সেই সম্পর্কটা কি, যে গলনাঙ্ক সমানুপাতিক 1/ডি ব্লকে জোর ইলেকট্রন সংখ্যা। তার মানে ডি ব্লকে জোর ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, গলনাঙ্ক তত কম হবে। ডি সরি তার মানে গলনাঙ্ক ডি ব্লকে জোর ইলেকট্রন সংখ্যা যত কম হবে, গলনাঙ্ক তত বেশি হবে। তো এখানে আমরা দুইটা টার্ম মাথায় রাখবো, একটা হচ্ছে অস্থির ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, গলনাঙ্ক তত বেশি হবে। আরেকটা হচ্ছে ডি ব্লকে ডি অরবিটালে পার্টিকুলারলি জোর ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, গলনাঙ্ক তত কম হবে। এবার আসো আমরা একটু গ্রাফ আঁকাই, এই গলনাঙ্কের একটা গ্রাফ দেখি আমরা, চলো। গলনাঙ্কের একটা গ্রাফ দেখি, চলো। এই পাশে ধরো আমরা লিখলাম হচ্ছে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক, আর এই পাশে হচ্ছে ধরো পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। এইবার আসো আমরা একটু দেখি, আমরা প্রথম যেটা মাথায় রাখবো যে অস্থির ইলেকট্রন সংখ্যা যত বেশি, গলনাঙ্ক তত বেশি। তাহলে দেখো তো, অস্থির ইলেকট্রন যদি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করি, স্ক্যান্ডিয়ামের 1, টাইটানিয়ামের 2, ভ্যানাডিয়ামের কত 3, স্ক্যান্ডিয়ামের 1, টাইটানিয়ামের 2, ভ্যানাডিয়ামের 3। তাহলে আমরা যদি গ্রাফ আঁকাই, ধরো এই হচ্ছে তোমার স্ক্যান্ডিয়াম, ধরো এই হচ্ছে তোমার স্ক্যান্ডিয়াম, হ্যাঁ, এই ধরো স্ক্যান্ডিয়াম। তারপরে কি আছে, টাইটানিয়াম, এই ধরো টাইটানিয়াম। এরপর কি আছে, ভ্যানাডিয়াম, এই ধরো ভ্যানাডিয়াম। এরপরে কি আছে দেখো তো ভাইয়া, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। এরপরে কি আছে, এরপর আছে ক্রোমিয়ামের পরে কে, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, ক্রোমিয়ামের পরে ম্যাঙ্গানিজ। তো আমরা ক্রোমিয়ামটা আঁকাই আগে, ক্রোমিয়ামের তো একটু কম হবে, তাহলে এই যে ধরো ক্রোমিয়াম এখানে আছে, ক্রোমিয়াম। এরপরে কি, ম্যাঙ্গানিজের অনেক কম, ধরো এই যে ম্যাঙ্গানিজ এইখানে, ধরো এই ম্যাঙ্গানিজ এইখানে, ম্যাঙ্গানিজের পরে ভাইয়া দেখো, ম্যাঙ্গানিজের পরে কার কত, আবার আয়রনের 4, কোবাল্টের 3, নিকেলের 2, কপারের 1, জিঙ্কের 0। আয়রনের 4, 3, 2, মানে ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে ম্যাঙ্গানিজের পরে কে বেশি আছে, আয়রন। ম্যাঙ্গানিজের পরে কে বেশি আছে, আয়রন আছে, তাই না, আয়রন আছে। ম্যাঙ্গানিজের পরে বেশি আছে আয়রন, তারপরে কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তো এইবার আসো ম্যাঙ্গানিজের পরে, ধরো ম্যাঙ্গানিজের পরে বেশি আছে হচ্ছে আয়রন। তো এই যে ধরো আয়রন এইখানে, তারপরে কোবাল্ট, নিকেল, এই ধরো জিঙ্ক। ক্লিয়ার? এবার গ্রাফটা মিলিয়ে দিই, এরপরে লিখতেছি যে কোনটা কি এবং কেন এরকম হয়েছে। এই ধরো এটা, এটা এই যে এটা, ঠিক আছে। এখন দেখো কোনটা কি, এই হচ্ছে আমার স্ক্যান্ডিয়াম, এটা হচ্ছে টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, তারপরে কে আছে, ক্রোমিয়াম, এইখানে হচ্ছে ম্যাঙ্গানিজ। এরপরে কে আছে, ম্যাঙ্গানিজের পরে আয়রন, তাই না, আয়রন, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, আয়রন, কোবাল্ট, নিকেল, জিঙ্ক। এখন দেখো কিছু ভেরিয়েশন আছে এখানে, কিছু ভেরিয়েশন আছে। এই ভেরিয়েশনটা কি দেখো তো, তোমরা কি আয়রনেরটা দেখতে পাচ্ছ,
এই আমার তো মিস গেছে তাই না, কোবাল্ট নিকেল কপার কই, কপার মিস গেছে, কপার মিস গেছে, এখানে আরেকটা হবে রাইট, আরেকটা হবে, এইটাতে হবে জিঙ্ক, এইখানে হবে জিঙ্ক। তাহলে এখানে হচ্ছে কপার, এখানে জিঙ্ক। এবার আসো ভাইয়া, এবার সম্পর্কটা মিলানোর ট্রাই করি, সবাই মনোযোগ দাও। ধরো এতক্ষণ আমরা গ্রাফ আঁকাইলাম, এবার সম্পর্কটা মিলানোর ট্রাই করি। প্রথমে স্ক্যান্ডিয়ামেরই কত, এক, তাই না? অস্থির ইলেকট্রন সংখ্যা কত? অস্থির ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক। এরপরে তার থেকে টাইটানিয়ামের বেশি, তারপর ভ্যানাডিয়ামের বেশি। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী আগাইছি যে অস্থির ইলেকট্রন যত বেশি গলনাঙ্ক তত বেশি, এই যে গলনাঙ্ক উঠছে। এরপরে ক্রোমিয়ামের অস্থির ইলেকট্রন কত? ক্রোমিয়ামের অস্থির ইলেকট্রন আবার এক, তখন এটা কি করলো, আবার নিচের দিকে নামলো। এরপরে ম্যাঙ্গানিজের শূন্য, ম্যাঙ্গানিজের অনেক নিচে নামাই দিলাম। তারপর আয়রনের হচ্ছে চার, আয়রনের কত? চার, আয়রন আবার উপরে উঠলো। তারপর কোবাল্টের তিন, নিকেলের দুই, কপারের এক, জিঙ্কের শূন্য, জিঙ্ক আবার নিচে চলে গেল। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আয়রনের চার, আয়রনের চার, এই যে আয়রনের চার, আর এখানে ভ্যানাডিয়ামের হচ্ছে তিন, ভ্যানাডিয়ামের তিন, তাহলে আপনি আপনি কেন আয়রনের কি বলে এটাকে, আয়রনের আপনি হচ্ছে গলনাঙ্ক বেশি না নিয়ে ভ্যানাডিয়ামের কেন বেশি নিলেন? খুবই সিম্পল ভাইয়া, তুমি যদি এই আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখো, আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখো, আর ক্রোমিয়ামের ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, তাহলে দেখবা যে এই আয়রনে তুমি জোর ইলেকট্রন পাবা। আয়রনে কি পাবা? জোর ইলেকট্রন পাবা ডি অরবিটালে, যেটা তুমি ভ্যানাডিয়ামে পাবা না। ভ্যানাডিয়ামে কয়টা আছে? তিনটা আছে, ডি3, ডি3 তিনটা আছে, মানে এক দুই তিন, তিন ঘরে তিনটা বসবে, কোনো জোর ইলেকট্রন নাই। কিন্তু আয়রনে কি আছে? জোর ইলেকট্রন আছে। তুমি কোবাল্টে যখন যাবা, কোবাল্টে আরেকটা জোর ইলেকট্রন বাড়বে, নিকেলে গেলে আরো একটা জোর ইলেকট্রন বাড়বে, কপারে গেলে আরো একটা জোর ইলেকট্রন বাড়বে, তাই না? তো এইগুলাতে এই যে এখানে 4 3, হ্যাঁ, এই ভ্যানাডিয়ামেরও 3, কোবাল্টেরও 3। তাহলে ভ্যানাডিয়াম আর কোবাল্টের মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক সমান হওয়ার কথা, কিন্তু কোবাল্টের কি আছে? কোবাল্টের ডি ব্লকে, ডি অরবিটালে জোর ইলেকট্রন আছে, যেটা ভ্যানাডিয়ামে নাই। বুঝাইতে পারছি? তাহলে এখানে আমার ধারণা কয়টা? ধারণা দুইটা। তোমরা পরীক্ষার হলে জাস্ট দুইটা জিনিস লিখবা, যে অস্থির ইলেকট্রন থাকলে, অস্থিতিশীল ইলেকট্রন থাকলে গলনাঙ্ক বৃদ্ধি পায়, এবং গলনাঙ্ক এই ডি ব্লকে বা ডি অরবিটালে জোর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কমে। তারপর ওইটা মাথায় রেখে তুমি বাসায় সুন্দরভাবে এটা আঁকাবা। এই গ্রাফটা যখন তোমার সেট হয়ে যাবে, তখন আর কোনো প্যারা নেই। গ্রাফটা সেট হয়ে গেলে এরপরে আর কোনো প্যারা নেই। ক্লিয়ার? তাহলে এখন দেখো, এখন দেখো এখানে তোমার কোশ্চেনটা আসতে পারে কি, প্রশ্নটা কিরকম আসতে পারে? প্রশ্নটা আসতে পারে সিরিজ থেকে, এই সিরিজ থেকে যে সব থেকে বেশি কার বা সব থেকে কম কার, তাদের কারণ নির্ণয় করো বা দেখাও, গ্রাফ দেখাও, অথবা এদের সিরিজ লিখো। তো সেক্ষেত্রে তুমি দেখো সব থেকে বেশি কার, সব থেকে বেশি হচ্ছে কার? ভ্যানাডিয়ামের। আর সব থেকে কার একটু গ্রাফ, কম কার গ্রাফ দেখে বলো তো, সব থেকে কম কার? সব থেকে কম কার? সব থেকে কম হচ্ছে জিঙ্কের। তাহলে সব থেকে বেশি হচ্ছে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম, এরপরে কে আছে? এরপর হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম, টাইটানিয়াম, স্ক্যান্ডিয়াম। এরপরে এখানে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, আয়রন, আয়রন, কোবাল্ট, কোবাল্ট, নিকেল, কপার, কপার, এই জিঙ্ক দেখো সব থেকে কম, তার আগে ম্যাঙ্গানিজ আছে। তাহলে এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ, এরপরে জিঙ্ক, এরপরে জিঙ্ক। মার্ক করে দাও, এই যে এটা। তাহলে মাথায় রাখবা কোন দুইটা ভাইয়া? মাথায় রাখবা হচ্ছে, মাথায় রাখবা হচ্ছে এই যে প্রথমটা ভ্যানাডিয়াম এবং জিঙ্ক, ভ্যানাডিয়াম এবং জিঙ্ক, এই দুইটা তোমরা হচ্ছে মাথায় রাখবা, যে এই দুইটা মেইনলি ফোকাসিং পয়েন্ট। এরপরে বাকিটা তুমি গ্রাফ জানলে তো তোমার আর কোনো প্যারা নেই। গ্রাফ জানলে কোনো প্যারা আছে? কোনো প্যারা নেই। বলো গ্রাফটা বুঝছো তোমরা? কম্প্যারিজনটা বুঝছো? একটু ক্রিটিক্যাল টার্ম, একটু এক্সেপশনাল টপিক, যেটা পড়ে আসো নাই তোমরা, সো একটু প্যারা তো খাবাই, স্বাভাবিক, বাট আবার যখন রিভিশন দিবে তখন আর প্যারা হবে না। জিঙ্ক, জিঙ্ক, সাবাস, এই তো সুন্দর, তোমরা অ্যান্সার দিছো। ক্লিয়ার? বুঝছি সবাই? বুঝছো সবাই? ওকে, ফাইন, গুড, গুড।
ঠিক আছে? তো পরীক্ষা যদি আসে যে ডি ব্লক এলিমেন্টের, ডি ব্লক মৌলের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক ব্যাখ্যা করো বা বর্ণনা করো বা গ্রাফ দেখাও, এটা তো সুন্দরভাবে ব্যাখ্যা করবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আপনিও জানেন আমরাও জানি যে ডি ব্লক মৌলে অস্থিতিশীল বা অস্থির ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়, কিন্তু একই সাথে ডি অরবিটালে জোর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক হ্রাস পায়, তো দুইটা সম্পর্ক যখন তুমি একসাথে করবা, এক জায়গায় বসে যখন দুই দিকে তুমি হাত বাড়াবা, একটু টানা পড়া তো হবে না? দুই দিক থেকে জুতার বাড়ি খাওয়া লাগবে তোমার। সো দুই দিক মেনটেন করার পরে তুমি যখন গ্রাফটা আঁকাবা, এই গ্রাফের চেহারা সুন্দর হবে না, এটাই স্বাভাবিক, কারণ তোমার দুই দিক মেনটেন করা লাগবে। সো তুমি কি করলা, এরপরে তুমি হচ্ছে গ্রাফ আঁকানো শুরু করলা। প্রথমে অস্থির ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করলা, এরপরে তুমি ডি ব্লক এলিমেন্টে জোর সংখ্যার ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করলা, করার পরে গ্রাফটা আঁকাইলা, আঁকায় তুমি এই সম্পর্কটা দেখিয়ে দিয়ে বললা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এতটুকু লিখতে পারবা না? এতটুকু লিখতে পারলেই ফুল মার্ক পাবা ইনশাল্লাহ। এতটুকু লিখতে পারলেই ফুল মার্ক। বুঝছো? লিখতে পারবে এতটুকু? ক্লিয়ার? ওকে ওকে ওকে, ঠিক আছে, আমরা যাই পরেরটাতে। এবার আসো, অবস্থান্তর মৌল কারা? অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লক মৌল এবং স্থিতিশীল আয়নের। কোন আয়নের? প্রথম কথা হচ্ছে অবস্থান্তর মৌল কারা হবে? ডি ব্লক মৌল হইতে হবে, তাই না? ডি ব্লক মৌল হইতে হবে এবং স্থিতিশীল আয়নে, যে কোনো আয়ন না, কিন্তু স্থিতিশীল আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ হইতে হবে। ডি অরবিটাল কি হইতে হবে? আংশিক পূর্ণ হইতে হবে, আংশিক পূর্ণ হইতে হবে। তাহলে এখন দেখো তো ভাইয়া, এখন দেখো তো, তোমাকে যদি বলা হয় যে ডি ব্লক মৌল কারা, অবস্থান্তর মৌল কারা, অবস্থান্তর মৌল কারা, তুমি কি বলবা? হ্যাঁ, তোমার হাতে ডি ব্লকে কি কি অপশন থাকতে পারে? ডি ব্লক মৌল, হ্যাঁ, ডি ব্লক মৌল, এই যে ধরো ডি ব্লক মৌল, ডি ব্লক, এই ডি ব্লক কি হইতে পারে? একটা হইতে পারে আংশিক পূর্ণ, অথবা তুমি ধরো ডি ব্লক পূর্ণ, অথবা ডি ব্লক শূন্য। ডি ব্লক পূর্ণ অথবা ডি ব্লক শূন্য, দুইটার একটাও না। ডি ব্লক পূর্ণও না, ডি ব্লক শূন্যও না। ক্লিয়ার? ডি ব্লক যদি পূর্ণ হয় তাহলে অবস্থান্তর না, ডি ব্লক যদি শূন্য হয় অবস্থান্তর না। তাহলে অবস্থান্তর কারা? যাদের স্থিতিশীল আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ D1 থেকে 9 থাকে, D1 থেকে 9 থাকে। তাহলে অবস্থান্তর মৌল যদি বলা হয়, অবস্থান্তর মৌল কারা? যে যাদের স্থিতিশীল আয়নে ডি ব্লক পূর্ণও না শূন্যও না, পূর্ণও না শূন্যও না, তাহলে কি? আংশিক পূর্ণ, D1 থেকে D9, সিম্পল, D1 থেকে D9। ক্লিয়ার? যেমন ধরো তোমাকে যদি স্ক্যান্ডিয়ামের কথা বলে, স্ক্যান্ডিয়ামের কত ভাইয়া? স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21, তাই না? স্ক্যান্ডিয়ামের 21, মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস কি? আর্গনের 18, আর্গনে কত? 18, 4s2 20 আর 3d1, এইটা। এখন স্ক্যান্ডিয়ামের যেটা ইলেকট্রন বিন্যাস, মানে স্টেবল আয়ন যেটা স্ক্যান্ডিয়াম 3+, এইটার ইলেকট্রন বিন্যাসটা দেখো ভাইয়া। স্ক্যান্ডিয়াম 3+ মানে কি? এখান থেকে 3টা ইলেকট্রন নাই, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা কি হবে? আর্গন 4s2 4s0 3d0, 4s0 3d0, 4s0 3d0। তাহলে এবার তোমরাই বলো ভাইয়া, এই যে স্ক্যান্ডিয়াম, আমরা কি বলছি? অবস্থান্তর মৌল হইলে ডি ব্লক পূর্ণ হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। এখানে ডি অরবিটাল কি? শূন্য, তাই না? শূন্য, তাহলে এটাকে অবস্থান্তর। এই শব্দটা ডি ব্লকের চেয়ে ডি অরবিটাল ভালো যায়। তোমরা ডি ব্লক না লিখে ডি অরবিটাল লিখো বা ডি ব্লক লিখো, সমস্যা হবে না, বাট অ্যাপ্রক্সিমেট ডি অরবিটাল শব্দটা সুন্দর যায়, ডি অরবিটাল শব্দটা সুন্দর যায়। তাহলে দেখো ডি ব্লক শূন্য, এটা কি অবস্থান্তর? এটা অবস্থান্তর না,
অবস্থান্তর নয়, অবস্থান্তর নয়। এরপরে আসো, এরপরে আমরা যদি ধরো কার কথা বলবো, জিঙ্ক, জিঙ্কের কত 30, এটার ইলেকট্রন বিন্যাস কি, আর্গনের 18, আর্গনের 18, তারপর হচ্ছে 4s2 3d 10 10। ওকে, এখন জিঙ্কের যে স্টেবল ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে জিঙ্ক 2+, জিঙ্ক 2+, 2+ মানে শেষ কক্ষপথের ইলেকট্রন দুইটা চলে যাবে, শেষ কক্ষপথে কে আছে 4s, এই দুটা বাদ, বাদ দিলে কি থাকে, এখানে থাকে আর্গন সাথে হচ্ছে 3d 10। এখন ভাইয়া দেখো এইখানে 3d 10 ডি অরবিটাল পূর্ণ, কিন্তু আমাদের ডি অরবিটাল শূন্য থাকা যাবে না, পূর্ণ থাকা যাবে না, তাহলে এটা এটা কি, এটা কি অবস্থান্তর, এটা অবস্থান্তর না, এটা অবস্থান্তর নয়। ক্লিয়ার, অবস্থান্তর নয়। এরপরে আসো আমরা অন্য একটা উদাহরণ যদি দেই, অন্য একটা উদাহরণ যদি দেই, ধরো কোবাল্ট, কোবাল্টের কত, কোবাল্টের হচ্ছে 27, 27, 27 মানে কত, আর্গনের 18, 18, 4s2, 4s2, আর্গনের 18, 4s2 তার 20, তারপর ডিতে কয়টা থাকে 3d 7, 7, 3d 7। এখন কোবাল্টের স্টেবল ইলেকট্রন বিন্যাস হচ্ছে কোবাল্ট 3+, কোবাল্ট 3+। তাহলে বলো তো ভাইয়া 3+ মানে হচ্ছে শেষ কক্ষপথ থেকে 3টা ইলেকট্রন যাবে, 4s হচ্ছে শেষ কক্ষপথ, সেখান থেকে যায় 2টা, আর তাহলে ডি থেকে যাবে কয়টা, একটা, তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে আর্গন সাথে 3d 6। এইবার দেখো এটা শূন্য না, পূর্ণ না, এটা কি আংশিক পূর্ণ, তাহলে এইটাকে আমরা বলতে পারবো অবস্থান্তর, এটাকে আমরা কি বলতে পারবো, এইটাকে বলতে পারবো আমরা অবস্থান্তর, অবস্থান্তর। ক্লিয়ার, যদি এটা বুঝি তাহলে একটা লেজেন্ডারি কোশ্চেন আছে না পৃথিবীতে, যেটা 1 কোটি বার পরীক্ষায় আসছে, লেজেন্ডারি কোশ্চেনটা কি, যে দেখো স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর কি না, জিঙ্ক ডি ব্লক মৌল অবস্থান্তর কি না, এদিকে কোবাল্ট অবস্থান্তর কিন্তু সে মাস্ট কি, মাস্ট ডি ব্লক হইতে হবে। তাহলে একটা প্রশ্ন আছে না যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়, এই প্রশ্নটা একটু দেখে রাখবেন, এই প্রশ্নটা একটু দেখে রাখবেন, যদি এই প্রশ্নটা আসে তাহলে উদাহরণ দিবেন কি, উদাহরণ দিবেন এই যে এখান থেকে জিঙ্ক অথবা স্ক্যান্ডিয়াম যে কোনো একটা লিখবেন, ওপাশ থেকে কোবাল্ট, আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ যে কোনো একটা লিখে দিবেন, শেষ, দিয়ে দুইটা উদাহরণ দিয়ে দিবেন, আপনার নাম্বার সহ আপনি বাড়ি চলে যাবেন, প্যারা নাই, চিল। তাহলে এইখানে কোশ্চেনটা কি আসতে পারে ভাইয়া, কোশ্চেনটা আসতে পারে যে সকল অবস্থান্তর মৌলই অবস্থান্তর মৌলই ডি ব্লক, ডি ব্লক কিন্তু কিন্তু সকল ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল অবস্থান্তর নয়, অবস্থান্তর নয়, সিম্পল। সকল অবস্থান্তর মৌল ডি ব্লক নয়, পারবেন, পারবেন সবাই, একদম সিম্পল কোশ্চেন ভাই। আজকে যখন প্রশ্ন সলভ করব তখন দেখব যে আমরা অনেক টপিক নিয়ে হাইপে থাকি কিন্তু পরীক্ষায় আসে আমাদের একদম পরিচিত জিনিস, ওই পরিচিত জিনিসগুলো আমরা ভুল করে মারা খায় চলে আসি, এইটা করা যাবে না, কোনো পরিচিত জিনিস ভুল করা যাবে না, যাবে না মানে যাবে না। একটা জিনিস মনে রাখবা, যেটা কঠিন প্রশ্ন সেটা তুমিও পারো না, আরেকজনও পারে না, কেউই পারে না, সেখানে পিছিয়ে পড়ার কোনো চান্স নেই। কিন্তু যেটা অ্যাজ ইউজুয়াল প্রশ্ন যেটা সবসময় আসে, এটা যদি তুমি ভুল করো তাইলে তোমার প্রস্তুতি আইসিইউতে, লাইফ সাপোর্টে, তোমার পরীক্ষার প্রস্তুতি গেছে। বুঝাইতে পারছি? তাহলে এই ধরনের টুকিটাকি জিনিসপত্র যেগুলা, এগুলা কখনোই ভুল করা যাবে না, এগুলা কখনোই ভুল করা যাবে না। না, বুঝাইতে পারছি ভাই? কথা কি বুঝছো? পড়াশোনা তো নিজে পড়লেও বুঝবা, কিন্তু কথা বুঝছো কিনা, ক্লিয়ার কিনা? ক্লিয়ার?
ওকে, আচ্ছা এবার আসো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। দেখবা যে আয়রন 2+, আয়রন 3+, তারপর ম্যাঙ্গানিজের অনেকগুলো জারণ অবস্থা আছে, কপার প্লাস হয়, কপার 2+ হয়, এরকম পরিবর্তনশীল জারণ অবস্থা করে। তারপরে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, প্রভাবক হিসেবে কাজ করে। এই এই জিনিসগুলো একটু রিডিং পড়বা। এই জিনিসগুলো একটু রিডিং পড়বা। কি রিডিং পড়বা? যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, এগুলো কি রিডিং পড়ো? যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। এর মধ্যে আবার যেগুলো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা ডিটেলসে পড়বো। যেমন এই যে লিস্টটা, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা এমনি জাস্ট একবার রিডিং পড়ার জন্য একবার দেখবা, একবার রিডিং। এটা কিন্তু মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, আমাদের স্লাইডে যা আছে সবকিছু মুখস্থ করতে হবে না, সবকিছু মুখস্থ করতে হবে না। আমি ভাইয়া কিন্তু বলে দিছি কি কি রিডিং পড়বা। তুমি স্লাইড দেখে অনেক মনে হইতে পারে, বাট বলে দিছি যে এটা রিডিং পড়বে, এটা সিম্পল জিনিস। যেমন এইখানে ধরো এই যে ম্যাঙ্গানিজ +2, +3, +4, +5, +6, +7 অনেকগুলো জারণ মান দেখাইতে পারে। আয়রন +2, +3 এটা হচ্ছে কমন, +4 আর +6 ভেরি রেয়ার। তারপর কোবাল্টে যেমন +3টা হচ্ছে মোস্ট কমন, +2 রেয়ার, কিন্তু দেখাইতে পারে। নিকেল যেমন +2 তোমরা সবসময় দেখে আসছো, +3, +4 রেয়ার। কপারের +1, +2 দুইটাই দেখছো, বাট +2 বেশি দেখতে পাই আমরা, +1 একটু কম স্টেবল, +2 হচ্ছে স্টেবল। তো এরকম ভাবে তারা পরিবর্তনশীল জারণ মান দেখাইতে পারে। এইটুক জেনে রাখো, এর বেশি কিছু জানার দরকার নেই। এগুলা কে কতটা দেখায় কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, কিচ্ছু না। ওকে, এবার আসো ম্যাগনেটিজম। এবার কি বলবো আমরা? ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম ম্যাগনেটিজম হ্যাঁ, ওকে আসো ম্যাগনেটিজম পড়ি। ম্যাগনেটিজম জিনিসটা থেকে আমরা কি পড়বো? আচ্ছা, ম্যাগনেটিজম থেকে আমরা 3 ধরনের ম্যাগনেটিজম দেখবো ভাইয়া। কয় ধরনের? 3 ধরনের। কি কি? প্রথমত হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক। এই প্যারাম্যাগনেটিক কারা? প্যারাম্যাগনেটিক কারা? প্যারাম্যাগনেটিক হচ্ছে যারা সিঙ্গেল, যাদের যোজ্যতা স্তরে কি আছে? যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রন আছে। সিঙ্গেল লাইফ কি? প্যারার লাইফ, তাই না? তোরা যারা সিঙ্গেল তোদের লাইফ কি? প্যারার লাইফ। এই যে গেছে ভালোবাসা দিবসে তোরা যে কি প্যারাটা খাইছস, তাই না? প্রচুর প্যারা খাইছস, চারিদিকে ফুল আর ভালোবাসা, তোরা সিঙ্গেল। তো দেখ, সিঙ্গেল লাইফই প্যারাল লাইফ। তো যেখানেই তুই দেখবি বিজোড় ইলেকট্রন আছে, সিঙ্গেল ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন, সেটাই কি? প্যারাম্যাগনেটিক। সেটাই কি হবে? প্যারাম্যাগনেটিক। ওকে, আর এই প্যারাম্যাগনেটিক কি করে? এরা হচ্ছে চুম্বক দ্বারা আকর্ষণ ফিল করে, চুম্বক দ্বারা আকর্ষণ অনুভব করে, চুম্বক এদেরকে আকর্ষণ করে। তাহলে প্যারাম্যাগনেটিক কারা? যারা এই যে বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে, এই জন্য আমি বেশি লিখতেছি না, জাস্ট একটু লিখি যে প্যারাম্যাগনেটিক কারা? যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষণ অনুভব করে, চুম্বক দ্বারা আকর্ষণ অনুভব করে। আকর্ষণ অনুভব করে। এদের কি থাকবে ভাইয়া? এদের হচ্ছে বিজোড় ইলেকট্রন থাকবে, বিজোড় ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এরপরে কি? এরপর হচ্ছে ডায়া। ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক, এই ডায়াম্যাগনেটিক কারা? ডায়াম্যাগনেটিক হচ্ছে যারা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষণ অনুভব করে। ডায়াম্যাগনেটিক কি অনুভব করে? বিকর্ষণ অনুভব করে। এদের জোর ইলেকট্রন থাকবে, এরা এমনি শান্তিতে আছে, এজন্য চুম্বক দ্বারা এর আকর্ষণ ফিল করে না। হ্যাঁ, এরা উল্টা বিকর্ষণ ফিল করে। জোর ইলেকট্রন থাকবে, এদের জোর ইলেকট্রন থাকবে। ওকে, এরপরে ফাইনালি আমরা হচ্ছে আরেকটা পড়বো, সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক, এই ফেরোম্যাগনেটিক কে ভাই?
এই ফেরোম্যাগনেটিককে, ফেরোম্যাগনেটিক হচ্ছে যারা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষণ অনুভব করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায়, যাদেরকে চুম্বকে পরিণত করা যায়, তাহলে এরা কি করবে? হচ্ছে প্রবলভাবে আকর্ষণ অনুভব করবে, প্রবলভাবে আকর্ষণ অনুভব করবে। এবং এদের উদাহরণটা কি ভাইয়া? এই উদাহরণটা মাস্ট, এটা পরীক্ষায় 2 কোটি বার আসছে, এই উদাহরণটা পরীক্ষায় 2 কোটি বার আসছে। এটা কি? এটা হচ্ছে ফেনী, ফেনী কুমিল্লা। কুমিল্লা আবার কামিল্লা লিখেছ না, CU না, CO। ফেনী কুমিল্লা, ফেনিকো, ফেনিকো। আয়রন নিকেল কোবাল্ট, আয়রন নিকেল কোবাল্ট। আর একটু দূরে দূরে লিখি তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এই আয়রন নিকেল কোবাল্ট, এই তিনটা ফেরোম্যাগনেটিক বললেই এই তিনটা, ফেনী কো, ফেনী কুমিল্লা, আয়রন নিকেল কোবাল্ট, আয়রন নিকেল কোবাল্ট। এটা এমসিকিউতে প্রচুর আসে, প্রচুর, এই প্রশ্নটা প্রচুর আসে। আয়রন নিকেল কোবাল্ট। ফেনী কুমিল্লা। ওকে, দেখো যেমন দেখো ফেরোচুম্বক পদার্থ, এদের বহিস্থ শক্তিস্তর অরবিটালে অধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকবে, এটা একটা। আর এই যে ফেকোনি বা ফেনী কুমিল্লা ফেরোচুম্বক পদার্থ। ডায়াচুম্বক কারা? যারা ডি অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না, কোনো বিজোড় ইলেকট্রন থাকবে না, যেটা ভাই এখানে লিখছি যে বিজোড়। এদের থাকবে কি? ডায়ার কি থাকবে? জোড় ইলেকট্রন, জোড় ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন থাকবে না। যেমন কপার, জিঙ্ক, এরা হলো ডায়াচুম্বক পদার্থ। কপার, জিঙ্ক, এরা কি? ডায়াচুম্বক। এদের তুমি যদি ডি অরবিটাল দেখো, কপারের ইলেকট্রন বিন্যাস কি ভাইয়া? কপারের দেখো, কপারের ইলেকট্রন বিন্যাস কি? কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন, আর্গনের 18, তারপর 4s1, 4s1, 3d10, 3d10। তার মানে কপারের সব কি দেখো 10টা, তার মানে ডি অরবিটাল যে 5টা ডি অরবিটাল সবগুলো কি দুইটা 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 করে আছে, সব কি জোর, সব কি জোর। তারপরে জিঙ্ক, জিঙ্কেরও কি? জিঙ্কেরও সেম, জিঙ্কেরও কি সেম, জিঙ্কের হচ্ছে আর্গনের 18, আর্গনের 18, 4s2, 3d10। তার মানে জিঙ্কেরও কি সব জোর অবস্থায় আছে, তাহলে এটা কি? ডায়াচুম্বক, ডায়াচুম্বক। দেখো স্ক্যান্ডিয়াম হলো প্যারাচুম্বক পদার্থ। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ভাইয়া? স্ক্যান্ডিয়ামের হচ্ছে আর্গনের 18, আর্গনের 18, তারপর 4s2 20, সাথে 3d1। এইবার দেখো ডি অরবিটালে কি আছে? সিঙ্গেল ইলেকট্রন আছে, ডি অরবিটালে সিঙ্গেল ইলেকট্রন আছে, বিজোড় আছে, তাহলে স্ক্যান্ডিয়াম কি হবে? প্যারাচুম্বক পদার্থ। আমরা সামনে আরো উদাহরণ দেখব, জাস্ট এই কটা মাথায় রাখলাম, বুঝতে পারছি? তাহলে বিজোড় সিঙ্গেল মানেই প্যারা, বিজোড় ইলেকট্রন থাকলে প্যারা, জোড় ইলেকট্রন থাকলে ডায়া, আর ফেরোচুম্বক বললে কি? ফেকোনি বা ফেনী কুমিল্লা। ঠিক আছে? আয়রন নিকেল কোবাল্ট, আয়রন নিকেল কোবাল্ট। ক্লিয়ার? ওকে, এরপর আসো ম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক ধর্ম। প্যারাম্যাগনেটিক ধর্ম, এখানে আমরা একটা জিনিস শিখবো, এই জিনিসটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট বের করা। ম্যাগনেটিক মোমেন্ট বের করা, ম্যাগনেটিক মোমেন্ট বের করা। সেটা কিভাবে? দেখো ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এই যে সূত্র, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে মিউ ইকুয়াল টু √n ইন্টু n+2। এখানে এনটা কি ভাইয়া? এন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম মানে কি? বিজোড় ইলেকট্রন সংখ্যা। এন কি? এন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বা বিজোড় ইলেকট্রন সংখ্যা। এটার একক হচ্ছে বিএম, বিএম মানে হচ্ছে বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন। এটা জানা অত ইম্পর্টেন্ট না, বিএম বোর ম্যাগনেটন নর্মালি জানলা একেবারে মুখস্থ করে রাখতে হবে এরকম কিছু না, এটা ইউনিট আর কি। যে মানটা বের হয় মানটাকে বিএম ইউনিটে প্রকাশ করা হয়, বোর ম্যাগনেটন। তো সূত্রটা কি? নর্মালি মিউ ইকুয়াল টু n ইন্টু √n ইন্টু n+2, যেখানে n হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা, n কি? বিজোড় ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, এখন আসো আমরা একটা দুটো একটু ট্রাই করি যে আমরা কিভাবে ম্যাগনেটিক ধর্ম
বা কি বলে এটাকে ম্যাগনেটিক মোমেন্ট বের করব। দেখো আয়রন 2+, আয়রনে কত আয়রনে কত 26, তো এখান থেকে 2+ মানে কি 24 হইলে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? আর্গনের 18, আর্গনে কত 18। তো নর্মাল ইলেকট্রন বিন্যাস যদি লিখি, আয়রনের যদি লিখতাম, নর্মাল আয়রনের যদি ইলেকট্রন লিখতাম তাহলে কত হইতো? আয়রনের হইতো এটা যে আয়রন 4s2 20 আর 3d 6 এটা হইতো। কিন্তু এখানে কি আয়রন 2+, আয়রন 2+ হইলে 4s অরবিটাল থেকে দুইটা যদি চলে যায় তাহলে এখানে থাকে কি? এখানে থাকে 3d6 যদি হয় ভাইয়া, এখানে দেখো তো ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে? 3d6 এর ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে? এই 1 2 3 4 5 6টা ইলেকট্রন তুমি লিখো, 6টা ইলেকট্রন লিখো। দেখো এই 1 2 3 4 5 আর এই যে একটা 6টা, এই যে একটা 6টা, তাহলে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা বলো? এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? বিজোড় ইলেকট্রন 4টা। দেখলি তো বোঝা যায় যে এরা সিঙ্গেল, তোদের মতো। এরা তোরা, এটা হচ্ছে আমি, আর এরা তোরা 1 2 3 4, তোরা সিঙ্গেল। হ্যাঁ, তো তোরা কয়জন? 4জন। তাহলে এবার আমি সূত্রের মধ্যে মান বসাই, যে এনের মান কত 4, সূত্রের মধ্যে মান বসাই দিই, মিউর মান বসাই দিই, মিউর মান বের করি। মিউর মান কি হবে? মিউ ইকুয়াল টু n ইন্টু n+2। তো n এর মান কত? n এর মান হচ্ছে 4, 4 ইন্টু n+2, 4 যোগ 2 কত? 6, তাহলে √24 শেষ। পারবা? এটা সব কঠিন লাগছে কি বলো? 4, এই তো সুন্দর। এটা কি কঠিন কিছু? ম্যাগনেটিক মোমেন্ট বের করা কঠিন কিছু? অবশ্যই কঠিন কিছু না, সিম্পল জিনিস, তাই না? একদম সিম্পল জিনিস। তাহলে এখানে আসো, আয়রন 3+ যদি হইতো, আয়রন 3+ হইলে কেমন হইতো ভাইয়া? আয়রন 3+ হইলে হইতো এই যে আর্গন, 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 আয়রন 3+ মানে কত? আয়রন 3+ মানে হচ্ছে 23টা হবে। তাহলে এখানে 3d কত হবে? 3d5 হবে, 3d5। তো 3d5 হইলে দেখো ভাইয়া, এইবার 3d5 হইলে 3d5 হলে 1 2 3 4 5, ইলেকট্রনগুলো লিখো 1 2 3 4 5। কোনো জোড় ইলেকট্রন আছে? নাই, সবগুলোই বিজোড়। কয়টা? 5টা। তাহলে আমার বিজোড় ইলেকট্রন কয়টা? 5টা হইলে এবার তুমি মানগুলো বসায় দাও। মিউ ইকুয়াল টু √5 ইন্টু 5 দিয়ে কত? 7, ইকুয়াল টু √35। এই পরেরগুলো পারবা? কপার আর ক্রোমিয়াম, কপার আর ক্রোমিয়াম পারবা? বলো। পরেরগুলো পারবা? দ্রুত বলো। পারবো না আমরা পরেরগুলা? ইনশাল্লাহ পারবো। তাহলে পরেরগুলা তোমাদের হোম কাজ, হোম কাজ বা বাড়ির ওয়ার্ক। বাড়ির ওয়ার্কে কিন্তু ফাঁকি দিও না, হ্যাঁ? এই কাজগুলা কইরো, এই কাজগুলা কইরো, ফাঁকিবাজি করো না, ফাঁকিবাজি করো না, হ্যাঁ? ফাঁকিবাজি করলে কিন্তু নিজেই ধরা খাবা, নিজেই ধরা খাবা। নিজের সাথে কোনোদিন বেইমানি করো না। পৃথিবীর সবার সাথে বেইমানি করো, নিজের সাথে বেইমানি করো না। নিজের যে ধোকা দেয় সে সবচেয়ে বড় ধোকাবাজ। নিজের যে ধোকা দেয়, জীবন যদি ধরো 8-10টা হইতো, তোমার জীবন যদি 8-10টা হইতো, একটা তুমি ফ্যামিলিরে দিয়ে দিতা, হ্যাঁ, ফ্যামিলির জন্য তুমি ডাক্তারি পড়তা, একটা আত্মীয় স্বজনের জন্য তুমি ইঞ্জিনিয়ারিং পড়তা, একটা বন্ধু বান্ধবরে দিয়ে দিতা আড্ডা দেওয়ার লিগা, একটা তোমার ভালোবাসার মানুষকে দিয়ে দিতা, একটা হুদাই পৃথিবীর মানুষকে দিয়ে দিতা, এরপরেও তোমার 2-3টা এক্সট্রা থাকতো এনজয় করার জন্য। কিন্তু জীবন কয়টা? জীবন একটা, একবার মরে গেলে টুক। তো এই জীবনে অন্তত নিজের সাথে বেমানি করো না। নিজের ফোকাসটা কই আছে, নিজে কই যাইতে চাও, কি করতে চাও, এই জায়গাটা, ওই টার্গেটটার জন্য তোমার যা করতে হবে তাই করবা, যা করতে হবে তাই করবা। এখন তোমার মনে হতে পারে যে ভাই আপনি এত বড় বড় লেকচার দিয়েছেন, আপনি লাইফে জেনে যাইতেছেন, গেছেন। এই যে আমরা এখানে দাঁড়ায় মোটিভেশনাল কথাবার্তা বলি, কেমনে বলি জানো? সবাই মারা খায় এসে বলি।
তোমরা হয়তো ভাবো যে ক্যামেরার সামনে ভাইরা কথা বলতেছে ওরা বিরাট চিল, না, আমাদের লাইফে অপূর্ণতা আছে, অনেক অপূর্ণতা আছে, অনেক। এবং আমরা যে কথাগুলো বলি ওই জায়গাটা থেকে বলি, ওই ব্যর্থতা থেকে বলি। আমরা কিন্তু সবাই সফল না। ক্যামেরার সামনে এসে অমুকে কিং, অমুকে রাজা, অমুকে বাদশাহ, অমুকে মুঘল সম্রাট, অমুকের ক্লাস করে আমি শেষ, অমুকের জীবনে অনেক কষ্ট আছে ভাই। অমুক কিন্তু খুশি না, অমুক খুশি না, অমুকের জীবনে অনেক অপূর্ণতা আছে, অমুকের লাইফে অনেক কিছু সৃষ্টিকর্তা দেয় নাই। সবাইরে যদি সব সৃষ্টিকর্তা দিত তাহলে মানুষ বানাইতো কেন, ফেরেস্তা বানায় পাঠিয়ে দিত, যা ডিরেক্ট জান্নাতে যা এনজয় কর। তাহলে আমাদের লাইফে অনেক অনেক কি আছে, অপূর্ণতা আছে। ওই অপূর্ণতার জায়গা থেকে আমরা যে মোটিভেশনাল কথা বলি, এগুলো মোটিভেশনাল, এগুলো হচ্ছে আমাদের ব্যর্থতার যে ইটা আছে, আক্রোশটা আছে, ওই জায়গাটা থেকে এই কথাগুলো আসে। তাহলে তুমি যাতে ব্যর্থ না হও এই জন্য এই কথাগুলো বলা, যে আমি যেই এটা গিল্টি ফিলিংসটা আমার হইতেছে, যে আরে আমি যদি ওই সময় এই কাজটা করতাম তাহলে আমার আজকে অবস্থা হইলো না, ওই গিল্টি ফিলিংসটা যাতে তোমার না হয় এই জন্য এই কথাগুলো বলা। আর তোমরা এটারে বলো যে মোটিভেশন মোটিভেশন, আরে ভাই এনে কেউ মোটিভেশন দেয় না, সবগুলা মারা খায় আইছে। সবার লাইফে অপূর্ণতা আছে, আমরা ওই অপূর্ণতা থেকে কথা বলি, হোয়াট এভার। হ্যাঁ, তো আসো আমরা পরের টপিকে যাই। নিজের সাথে বেমানি করবা না, নিজের সাথে কোনো বেমানি করবা না। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, যে পরেরটাতে আমরা জটিলায়ন। এবার আমরা কি পড়বো? জটিলায়ন। দেখো দুইটা জটিলায়নের চিত্র দেওয়া আছে, দুইটা জটিলায়নের চিত্র দেওয়া আছে। এই চিত্র দুইটা একটু দেখো যে এই জটিলায়নে আসলে কি কি লাগে। জটিলায়নে কি কি লাগে দেখো। এই যে দেখো পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট, হেক্সাসায়ানোফেরেট। এইখানে কি আছে দেখো ভাইয়া, এই যে দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা মেটাল আয়ন থাকবে, একটা অবস্থান্তর ধাতু থাকবে, এই যে এটা, এরপরে এই যে কপার, অবস্থান্তর ধাতু থাকবে। এখানে কি থাকবে? ডি ব্লক এলিমেন্ট থাকবে, অবস্থান্তর ধাতু থাকবে। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে অবস্থান্তর ধাতু ছাড়া বাকি যারাই থাকবে সব হচ্ছে লিগ্যান্ড, সব কি লিগ্যান্ড। আর বাইরে যারা থাকবে তারা ক্যাটায়ন অথবা অ্যানায়ন, যেমন এখানে পটাশিয়াম ক্যাটায়ন, ওই পাশে সালফেট অ্যানায়ন। ওকে, আর এই যে লিগ্যান্ডগুলো এরা সবাই এই ধাতব আয়নের সাথে কি করে? সন্নিবেশ বন্ধন গঠন করে। কি করে? সন্নিবেশ বন্ধন গঠন করে। এইটুকু জাস্ট। এবার আসো আমরা একটু ডিটেলসে যাই, যে একটা জটিল যৌগ গঠনের জন্য তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব মৌল, আর একটা হচ্ছে লিগ্যান্ড, আর হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন। কেন্দ্রীয় ধাতব মৌল, লিগ্যান্ড, অ্যানায়ন অথবা ক্যাটায়ন। তো কেন্দ্রীয় ধাতব মৌল কারা? এই যে ধরো তোমার, ধরো আয়রন, তোমার কোবাল্ট, নিকেল, কপার, এরকম যারা আছে, ঠিক আছে? এখানে দেখো, এখানে কে আছে? এখানে আছে আয়রন। তো এরকম আয়রন, কোবাল্ট, অবস্থান্তর যে ধাতুগুলো আছে এরা। এরপর হচ্ছে লিগ্যান্ড। এদের সাথে কে থাকবে? এদের সাথে থাকবে লিগ্যান্ড। লিগ্যান্ড কারা? ধরো এই যে অ্যামোনিয়া, H2O, তারপর ধরো হ্যালোজেন, হ্যাঁ, তারপর ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড, তারপর এই যে ইএন, হ্যাঁ, এরকম যারা আছে এরা হচ্ছে লিগ্যান্ড, এরা লিগ্যান্ড। ওকে, তারপর ধরো সায়ানাইড, উদাহরণগুলো অবশ্য সবই সামনে আছে, আমি এখন দিলেও যে না দিলেও এই হ্যালাইড, এরা হচ্ছে লিগ্যান্ড। এরা কোথায় থাকে? থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। এরপর হচ্ছে অ্যানায়ন অথবা ক্যাটায়ন, ধরো যে ক্লোরাইড, সালফেট, এই টাইপের জিনিস। ক্যাটায়ন ধরো সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, এই টাইপের। তাহলে একটা জটিল আয়ন গঠনের জন্য আমার কি কি লাগবে? মেটাল আয়ন লাগবে, ধাতব মৌল লাগবে, লিগ্যান্ড লাগবে, অ্যানায়ন অথবা ক্যাটায়ন লাগবে। তুমি দেখো এখানে, এই যে এখানে শুরুতে কে আছে? যে কে, পটাশিয়াম, এটা কি? এটা একটা ক্যাটায়ন। তারপরে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আয়রন, এটা কি? ধাতব মৌল। থার্ড ব্র্যাকেটের ভিতরে আয়রনের সাথে যে আছে বা থার্ড ব্র্যাকেটে যারাই থাকবে সবাই কি? সবাই লিগ্যান্ড। তাহলে অ্যামোনিয়াটা কি? সায়ানাইড কি এখানে? লিগ্যান্ড। ওইখানে অ্যামোনিয়া কি? লিগ্যান্ড। সিম্পল, ক্লিয়ার? বুঝতে পারছি? এবার আসো আমরা একটু লিগ্যান্ড নিয়ে কথাবার্তা বলি। লিগ্যান্ড, সামনে আমাদের যে পড়াশোনাগুলো আছে ওইগুলোর জন্য লিগ্যান্ড সম্পর্কে জানাটা খুব 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 জরুরি। লিগ্যান্ড সম্পর্কে জানাটা খুব জরুরি। তো আমরা লিগ্যান্ড নিয়ে এখন একটু পড়াশোনা করব। আচ্ছা, এখন আসো লিগ্যান্ড জিনিসটা কি।
লিগ্যান্ড জিনিসটা কি? লিগ্যান্ড হচ্ছে যারা এই ধাতব যে মৌল আছে, এই যে অবস্থান্তর যে মৌল আছে, ধাতু আছে, এদেরকে মুক্তজোড় ইলেকট্রন অফার করতে পারে। কি অফার করতে পারে? মুক্তজোড় ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে যারা ধাতুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। তুমি দেখো এখানে যাদেরই উদাহরণ লেখা আছে, যে কার্বনিল, তারপরে হচ্ছে তোমার সায়ানাইড, NO2, অ্যামোনিয়া, হ্যাঁ, তারপরে যে হাইড্রোজেন, তারপরে যে অক্সালেট, EDTA, এরকম যারা আছে সবাই, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, পানি, অ্যামোনিয়া, সবারই দেখবা এক্সেস অফ ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। তো লিগ্যান্ড হচ্ছে তারাই যারা মুক্তজোড় ইলেকট্রন নিয়ে আসে, এসে ধাতুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। ক্লিয়ার? তো লিগ্যান্ড কারা? যারা মুক্তজোড় ইলেকট্রন নিয়ে আসে। এই লিগ্যান্ড কি নিয়ে আসে? লোন পেয়ার নিয়ে আসে। লোন পেয়ার, লোন পেয়ার কি? মুক্তজোড় ইলেকট্রন। লোন পেয়ার নিয়ে আসে, লোন পেয়ার নিয়ে আসে, এসে ধাতুর সাথে কি করে? ধাতুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। সন্নিবেশ বন্ধন গঠন করে, গঠন করে। এরাই হচ্ছে লিগ্যান্ড। তাহলে যদি বলা হয় লিগ্যান্ড কারা? যে যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে ধাতুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে জটিল যৌগ গঠনে অংশগ্রহণ করে, তারাই হচ্ছে লিগ্যান্ড। তারাই হচ্ছে লিগ্যান্ড। তো এই লিগ্যান্ডে দেখো, মুক্তজোড় দান করার ভিত্তিতে লিগ্যান্ড দুই ধরনের। একটা হচ্ছে মনোডেন্টিক, যারা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করে, যেমন এই কার্বনিল বলো, সায়ানাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, পানি, হাইড্রোক্সিল, হ্যালোজেন। দেখো পানির কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে কয় জোড়া? দুই জোড়া। পানির আছে দুই জোড়া, এক জোড়া, দুই জোড়া অক্সিজেনে, কিন্তু সে দান করে কয় জোড়া? দান করে এক জোড়া। তাহলে সে যদি এক জোড়া দান করে, তাহলে সেটা হচ্ছে মনোডেন্টিক, মনো মানে এক। আর পলিডেন্টিক মানে দুই জোড়া দান করতে পারে। যেমন এখানে নাইট্রোজেনের NH2 এখানে নাইট্রোজেনের দুই জোড়া দিতে পারে, দুই জোড়া। এই ইথিলিন ডায়ামিন দুই জোড়া দিতে পারে, এইটা দুইটা দিতে পারে। আর ইডিটিএ দিতে পারে 6 জোড়া, ইডিটিএ দিতে পারে 6 জোড়া। এটা মাস্ট মনে রাখবা, এটা MCQতে আসে। ইডিটিএ 6 জোড়া দিতে পারে। যদি বলে ইডিটিএ কোন, যেমন এটা হচ্ছে পলিডেন্টিক, আমি বলি মনোডেন্টিক, হ্যাঁ, কি বলে এটাকে, ট্রাই, এরকম হয় না? এটা হচ্ছে হেক্সা, 6, হেক্সাডেন্টেড লিগ্যান্ড 6টা দিতে পারে। ইডিটিএ কটা দিতে পারে? 6টা দিতে পারে। ওকে, তো এটা হচ্ছে ইলেকট্রন দান করার ভিত্তিতে। আর একটা হচ্ছে শক্তি মাত্রার ভিত্তিতে। একটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, আর একটা হচ্ছে উইক লিগ্যান্ড। এবার স্ট্রং লিগ্যান্ড কারা? এই কার্বনিল, সায়ানাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ইথিলিন ডায়ামিন, অ্যামোনিয়া, ইডিটিএ, এরা হচ্ছে স্ট্রং, বাকি হচ্ছে উইক। তো তুমি জাস্ট এই কয়টা মনে রাখবা, জাস্ট এই কয়টা। কিছু যদি না পারো, অন্তত এই 3টা মনে রাখো। এই তিনটা মাস্ট: কার্বনিল, সায়ানাইড আর অ্যামোনিয়া। এই 3টা মাস্ট মনে রাখবা। বাকিগুলো যদি মনে রাখতে পারো ভালো, না রাখতে পারলে খুব একটা সমস্যা নাই, বাট মনে রাখতে পারলে ভালো। কিন্তু এই 3টা মাস্ট। এরা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড, আর ওরা হচ্ছে উইক লিগ্যান্ড। ওরা কারা? বাকি সব। এখন যে ভাইয়া, আমাদের তো সব কিছুরই শানে নজুল দরকার হয়, যে এই যে শক্তিশালী লিগ্যান্ড, দুর্বল লিগ্যান্ড, এই সমস্ত পড়াশোনা আমরা কেন করব? এই সমস্ত পড়াশোনা আমরা কেন করব? এটা শানে নজুল কি? ইডিটি এর মানে কি? ইডিটি এর মানে হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড বা টেট্রা অ্যাসিটেট। ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট বা টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। আর সমস্যা নেই, ওইটার স্ট্রাকচার দেখো না, দেখার দরকার নেই, পরীক্ষায় আসবে না। তুমি শুধু জেনে রাখো ইডিটিএ, এবং এটা 6টা দিতে পারে, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। ওকে, আসো যে এইখানে শক্তিশালী লিগ্যান্ডের কাজটা কি? শক্তিশালী লিগ্যান্ড যেটা হচ্ছে এমন গার্ডিয়ান যে তার সন্তানদেরকে সিঙ্গেল থাকতে দেয় না। শক্তিশালী লিগ্যান্ড, এর লিজেন্ড না। অনেকে কমেন্টে দিয়ে লিজেন্ড কইতেছে, এই বান্দরের দল, লিজেন্ড না, লিগ্যান্ড। হ্যাঁ, তো শক্তিশালী লিগ্যান্ড কারা? শক্তিশালী লিগ্যান্ড হচ্ছে সেই সকল গার্ডিয়ান যারা তাদের বাচ্চাদেরকে সিঙ্গেল থাকতে দেয় না, পেয়ার আপ করে দেয়, জোড়া করে দেয়, মিঙ্গেল করে দেয়। তোদের স্বপ্নের গার্ডিয়ান। কিন্তু
এমন গার্ডিয়ান পাওয়া যায় না, এমন গার্ডিয়ান পাওয়া যায় না। আমাদের গার্ডিয়ানরা উল্টা, তোদের মারবে জুতা, করে রাখবে সিঙ্গেল, তোদের কপালে মিঙ্গেল নাই। তো স্ট্রং লিগ্যান্ডের কাজ কি? স্ট্রং লিগ্যান্ড হচ্ছে সেই গার্ডিয়ান যারা তোদেরকে সিঙ্গেল থাকতে দিবে না, কি করে দিবে? মিঙ্গেল করে দিবে। কি করবে? মিঙ্গেল করে দিবে, জোড়া করে দিবে, জোর করে মিঙ্গেল করে দিবে। ঠিক আছে? তাহলে স্ট্রং লিগ্যান্ডরা কি করবে? স্ট্রং লিগ্যান্ডের কাজ কি? স্ট্রং লিগ্যান্ডের কাজ হচ্ছে ইলেকট্রনকে ইলেকট্রনকে মিঙ্গেল করে দেয়, মিঙ্গেল করে দেয়, করে দেয়, সিঙ্গেল থাকতে দেয় না, সিঙ্গেল থাকতে দেয় না, সিঙ্গেল থাকতে দেয় না, সিঙ্গেল থাকতে দিবে না। এইটা হচ্ছে শক্তিশালী লিগ্যান্ডের কাজ। এখন আসো আমরা আমরা এইটার অ্যাপ্লিকেশন দেখবো যে এই জিনিসগুলো আমরা কোথায় অ্যাপ্লিকেশন করতে পারবো। আচ্ছা, এখন আসো এই জিনিসটা একবার একটু দেখে রাখো। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এখানে হচ্ছে যে লিগ্যান্ডের শক্তির কে সব থেকে বেশি শক্তিশালী। তো এই যে দেখো, কার্বনিল, সায়ানাইড, নাইট্রো, ইথিলিন ডায়ামিন, অ্যামোনিয়া, ইডিটিএ, হ্যাঁ অনেকগুলো আছে। এই সবগুলো আসলে মুখস্থ করাটা একটু টাফ। তো তুমি যেভাবে একটু মনে রাখতে পারো যে শুরুর দিকে দেখো যে কার্বন এরা হচ্ছে কার্বন সেন্টার, এরা কি? এরা হচ্ছে কার্বন সেন্টার। এরপরে দেখবা যে নাইট্রোজেন, 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 এরা হচ্ছে নাইট্রোজেন সেন্টার, নাইট্রোজেন সেন্টার। এরপরে তুমি দেখবে যে অক্সিজেন, C2O4 অক্সিজেন, হাইড্রোক্সিল, অক্সিজেন সেন্টার। সব মিলানো যাবে না, তবে অনেকগুলাই মনে রাখার মতো হয়ে যাবে। এবং সবশেষে কে? সবশেষে হচ্ছে হ্যালোজেন সেন্টার, হ্যালোজেন, সবশেষে হ্যালোজেন, হ্যালোজেন মনে রাখলে হচ্ছে সবশেষে হ্যালোজেন। এইভাবে অনেকগুলো তুমি মনে রাখতে পারবা এবং অতটুকু মনে রাখাই চলবে। এর বেশি একদম পাই টু পাই সবগুলো মনে রাখা, মুখস্থ করা আসলে সম্ভব না। তো এটা কি? এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ কি? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ হচ্ছে এই লিগ্যান্ডের শক্তিমাত্রা। লিগ্যান্ড, কোন লিগ্যান্ড সব থেকে বেশি শক্তিশালী, এবং তারপরে কে এই যে সিরিজটা, এটাকে বলা হয় স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। এটাকে কি বলা হয়? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। ক্লিয়ার? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। ওকে, এবার আসো রঙিন যৌগ গঠন। আসো, রিটেনে কি আসবে এবার একটু দেখি। এই যে এই লিগ্যান্ড নিয়ে এত পড়াশোনা, দেখো লিগ্যান্ড সরাসরি পরীক্ষায় আসে কম, বলে রাখি, লিগ্যান্ড সরাসরি পরীক্ষায় কম আসে, কিন্তু পরীক্ষায় যেগুলো আসে সেগুলো ব্যাখ্যা করতে গেলে তোমার লিগ্যান্ডের সাহায্য নিতে হবে। পরীক্ষায় ম্যাগনেটিজম আছে, তুমি লিগ্যান্ড ছাড়া ম্যাগনেটিজম করতে পারবা না, ব্যাখ্যা করতে পারবা না। পরীক্ষায় কি বলে সংকরায়ন আসে জটিল যৌগের, তুমি লিগ্যান্ড ছাড়া ব্যাখ্যা করতে পারবা না। পরীক্ষায় রঙিন যৌগ গঠন আসে, তুমি লিগ্যান্ড ছাড়া ব্যাখ্যা করতে পারবা না। তো লিগ্যান্ড হচ্ছে কোচ, কোচ মাঠে খেলে না, কোচ মাঠের বাইরে থেকে বাকিদের দিয়ে খেলায়। তো লিগ্যান্ডে তুমি অবহেলা করতে পারবা না, এই টপিক তোমার শিখতেই হবে। ঠিক আছে? শিখতেই হবে। আসো, এবার আমরা শিখবো হচ্ছে যে এই অবস্থান্তর মৌল যে রঙিন যৌগ গঠন করে, এই রঙিন যৌগ গঠনটা কিভাবে হয়, এটার বেসিকগুলা কি, এবং এখান থেকে আমরা কি কি শিখবো, কিভাবে শিখবো এই জিনিসগুলা। হ্যাঁ, এটা বেসিক কি, এখান থেকে কি কি শিখবো, কিভাবে শিখবো, ওইটা একটু আমরা দেখি। রঙিন যৌগ গঠন। দেখো ভাইয়া, রঙিন যৌগ গঠন করার আগে দুই তিনটা জিনিস তোমার বুঝতে হবে। ওই দুই তিনটা ছোট ছোট জিনিস আমরা বুঝবো, বুঝার পরে আমরা একটা উদাহরণ দেখব। ছোট ছোট জিনিস বুঝে তারপরে আমরা উদাহরণ দেখব। ক্লিয়ার? দেখো, ডিজেনারেট অবস্থা। ডিজেনারেট অবস্থা কি? ডিজেনারেট মানে হচ্ছে এই যে ডি ব্লকের ডি অরবিটাল, যে 5টা ডি অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এই সবগুলা ডি অরবিটাল এর শক্তি যখন একই হয়, এনার্জি যখন সেম, সবগুলা ডি অরবিটাল কি দেখো একই পাশাপাশি অবস্থান করতেছে না, তার মানে এদের শক্তি কি, এদের এনার্জি কি, সেম। যখন এই অবস্থায় থাকবে, সবগুলা শক্তি যখন সেম হবে, একই হবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ডিজেনারেট অবস্থা। তখন এটাকে আমরা কি বলবো? ডিজেনারেট অবস্থা। ক্লিয়ার? আর যখন এই যে দেখো ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এরা নিচে, এরা নিচে, আর এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার এরা উপরে, মাঝখানে দেখো ডেল এনার্জি, একটা শক্তির পার্থক্য হয়ে গেছে। এই শক্তির পার্থক্যটা যখন হবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে
নন ডিজেনারেট অবস্থা। যে তার মানে নন ডিজেনারেট অবস্থা মানে হচ্ছে ডি অরবিটালগুলোর মধ্যে এখন শক্তির পার্থক্য তৈরি হয়েছে, এখন শক্তির পার্থক্য তৈরি হয়েছে। ক্লিয়ার? আমরা কিন্তু এখনো রঙিন যৌগের এক্সাম্পল বা উদাহরণে যাইনি, আমরা ডিটেলসেও যাইনি, আমরা ছোট ছোট